আমার স্বামী মারা যাওয়ার মানে পরপরই আমার ছেলে আমার স্বামীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব মানে প্রায় কোটি টাকার উপর টাকা সে তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে যায়। একটা সব মিলে 8-9 কোটি টাকার কম হবে না। আমি কোর্টে আসছি, আমার বড় ছেলে বিদেশে ছিলেন, ছেলেটা হঠাৎ করে তার বাবার কথাতেই মনে হয় সে আসছে, এসে এখন সম্পত্তি নিয়ে যা হয়, আজকাল যা হয় ছেলেমেয়েরা যা নিয়ে সম্পত্তি ভাগাভাগি না করে, এখন সেই চাই পুরা সম্পত্তিটা তার দখলে রাখতে। আর বাবার কথাতেও দেশে আসছে, আসার পরে ওই সম্পত্তি নিয়ে একটু সমস্যার সৃষ্টি করতেছে। আর আমি ও আসার আগে ওর কিছু ব্যবহারে কথায় আমার একটু সন্দেহ লাগাতে আমি কিছু ডকুমেন্টস, বাড়ির দলিল, তারপরে কিছু আইসিডির কাগজপত্র, ব্যাংকিং ডকুমেন্টস, এগুলো আমি একটু সরিয়ে ফেলি। কারণ আমার তো আরও 2টা ছেলে মেয়ে আছে, এখন যদি একলাইও সব দখল করে নিতে চায় বা ভোগ দখল করতে চায় তাহলে বাকিরা তো বঞ্চিত হবে। তো সেটা করাতে সে খুব ক্ষিপ্ত হয়ে যায়, খুব রেগে যায়। সেই জন্য আমাকে তার কারণে আমাকে অকথ্য ভাষা গালাগালি করে, আমার ভাইদেরকে চোর 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 সাব্যস্ত বলে সাব্যস্ত করে, যে না তোমার ভাইরা মিলে তুমি চুরি করছো, এত টাকা নিছো, অত টাকা নিছো, এগুলি বলে। এই যে সে প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে সে আমার সাথে মানসিক শারীরিক অত্যাচার করতো। আমার মেয়েটাকে মারধর, আমার এত বড় একটা মেয়ে, এখন তো এত বড় একটা মেয়ের গায়ে হাত তুলছে, যতই বড় অন্যায় হোক এত বড় মেয়ের গায়ে হাত তুলতে পারে না সে হাত। সে আমার মেয়েটাকে গায়ে হাত তুলছে, মেয়েটাকে মারধর করছে, রুম থেকে চুল টেনে টেনে হেসছে, ঘরের মধ্যে নিয়ে আসছে, এবং এটা আমার সমস্ত কর্মচারীদের সামনে। এটা ওরও তো একটা মান সম্মানের ব্যাপার, হোক খারাপ হোক, কিন্তু ওরও একটা মান সম্মানের ব্যাপার আছে। তো এই ধরনের মানসিক শারীরিক অত্যাচার করে, তো সেটার জন্যই আমি কোর্টে আসছি। মাননীয় জানাইছে যাতে আমার প্রতি একটু সদয় হয় এবং আমার সমস্যার সমাধান করে এবং আমার নিরাপত্তা নিবেদন করে দেয়। আর এরপরে এমত অবস্থায় আমার স্বামী অসুস্থ হয়ে পড়ে যান, উনি হাসপাতালে ভর্তি হন, আইসিইউতে থাকেন। উনি প্রায় 6 মাস উনি হাসপাতালে ছিলেন। তো সেই মৃত্যুর আগের প্রায় 22 দিন উনি আইসিইউতে ছিলেন। 31 নভেম্বর উনি স্বামী মারা যান, মৃত্যুবরণ ইন্তেকাল করেন। এবং তারপরে অক্টোবর 31/10 জি, ওই সময় উনি মারা যান। এবং আমার স্বামী মারা যাওয়ার মানে পরপরই আমার ছেলে আমার স্বামীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব মানে প্রায় কোটি টাকার উপর টাকা সে তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে যায়। কিন্তু এই টাকাটা তো সে একা পাইতে পারে না। এর আগেও সে টাকা নিয়ে করছে, সমস্যার সৃষ্টি করছে, টাকা পয়সা নিয়েছে, এফডিআর ভাঙছে, বিশাল বহুল সে 3টা গাড়ি সে কিনছে। যখন যেটাতে আমি আপত্তি প্রকাশ করছি, আমি বলছি যে একটা সব মিলে 8-9 কোটি টাকার কম হবে না। তো এই এমত অবস্থাতে আমি সবসময় একটা ভয় উৎকণ্ঠা থাকি, আমি সবসময় ভয় থাকি। আমার রাতে ঘুম হয় না যে কখন আমার ছেলেকে মারে না আমার মেয়েকে মারে। আমি সবসময় আমার ভয় আতঙ্কে আমার থাকতে হয়। আমার নাম মোহাম্মদ তানভীর খান। আমি এসেছি কারণ আমার ভাই সম্পদ নিয়ে মারামারি করতে চাচ্ছে, আমাদেরকে ক্ষতি করতে চায়। তার নাম মোহাম্মদ ইয়াসিন খান। সে সম্পদ নিয়ে মারামারি করতে চাচ্ছে, সে আমাদেরকে ক্ষতি করতে চায়। মাকেও ধমকি দিয়েছে, থ্রেট দিয়েছে যে আমাদেরকে ঘুম করে ফেলবে, মেরে ফেলবে। এবং আমাকেও আঘাত করেছে কিছুদিন আগে। তো এই কারণে মা আতঙ্কে ভয়ে কোর্টে আসছে বলার জন্য। এই কারণে হুমকি রাগ উঠলে সে অবশ্যই দেয়, আগেও দিয়েছে। বোনকে তো অনেকেই মারছে, আগেও মেরেছে, এখনও মারছে, এত বড় হওয়ার পরও মেরেছে। আমাকে তো রাগ উঠলে হুমকি দেয়, ঘুম করে ফেলে, মাকে তো বলে। তো এরকম আমার ভাই কিছু করে না, সে বাইরে থেকে আসে, বাংলাদেশে আসে, যাওয়া আসার মধ্যে থাকে ফ্রিকোয়েন্টলি। তারপরে সে কোনো জব করে না, সে ছোটোখাটো কি বিজনেস করে সেটাও ক্লিয়ারলি বলে নাই, আমাদেরকে শেয়ার করে নাই। বাবার টাকা উঠায় আপনার আমার বাবা হচ্ছে ডাক্তার, সে বাবার নাম হচ্ছে আব্দুল মুবিন খান। জি, আমি বাদী পক্ষের আইনজীবী মামলা। আচ্ছা, এখানে মেইন ঘটনার হচ্ছে আপনার বাদী হচ্ছে আমাদের বাংলাদেশের স্বনামধন্য লিভার স্পেশালিস্ট মুবিন খান, ডাক্তার মুবিন খানের ওয়াইফ মুনা খান। এবং এই মামলার বিবাদী হচ্ছেন, 1 নম্বর বিবাদী হচ্ছেন মুবিন খানের বড় ছেলে, মানে মুনা খানের বড় ছেলে, মানে মা তার বড় ছেলের নামে আমাদের ফৌজদারি কার্যবিধির 107 ধারায় একটা মামলা দায়ের করেছেন। ঘটনার সূত্রপাত হয় 2023 সালে। উনি বাইরে ছিল, দেশে আসার পর ফ্যামিলিকে প্রেশার দিয়ে প্রায় 7-8 কোটি টাকার গাড়ি কিনে নেয়। আপনার বিভিন্ন রেঞ্জ রোভার টাইপ গাড়ি 7-8 কোটি টাকার, এবং 6-7 জন হচ্ছে গানম্যান নিয়ে চলাফেরা করে। এবং এইটার পুরো টাকাটা খরচ বেয়ার করতে হয় মুনা খানকে, মানে তার মাকে। তো তার মা তাকে বোঝায় বলে যে এত টাকা আমার মান্থলি তোমাকে 10-15 লাখ টাকা খরচ করা সম্ভব না, আমার তো আরও 2টা সন্তান আছে, তাদেরকেও আমার টাকা পয়সা ভাগ করে দিতে হবে। এইটার সূত্রপাত থেকেই মূলত সে তার মাকে প্রেশার দিয়ে টাকা নেওয়ার চেষ্টা করে। টাকা যখন দেয় না,
বা দিতে অস্বীকার করে, তখন সে তার মাকে এই গানম্যান দিয়ে গুম করে ফেলবে, হত্যা করবে। বাকি যে ছেলে মেয়ে দুজন আছে তাদেরকে যদি গুম করে ফেলে তাহলে আর এই সম্পদ কেউ নিতে পারবে না, সে একা মালিক হয়ে যাবে। এরকম থ্রেটের মধ্যে রাখার কারণে যে তিনি এই ঘটনাকে কেন্দ্র করে থানায় জিডি করেন। জিডি করার পরে আমরা কোর্টে এসে যখন দেখি যে ব্যাপারটা খুব সিরিয়াস, মা তো একটা ছেলের ব্যাপারে সহজে মামলা করতে চায় না, তারা পারিবারিকভাবে অনেক বসার পরে যখন সমাধান হয়নি এবং লাইফ রিস্কের মধ্যে থাকা অবস্থায় এই আমার বাদী কোর্টে এসে 107 মামলা দায়ের করেন গত মাসের আপনার অক্টোবরের 31 তারিখে, এবং মামলা ফাইল করার পরে কোর্ট তাকে বন্ড দেওয়ার জন্য একটা সমন ইস্যু করেছেন। সে আজকে আসেনি, আর কোর্ট আরেকটা তারিখ দিয়েছেন, পরবর্তী তারিখ রেখেছেন। ইনশাল্লাহ আমরা আশা করছি তিনি এসে এখানে বন্ড দিবেন, এবং আমরা আশা করছি যে যেহেতু মা সন্তানের বিষয়, এটা একটা সুষ্ঠু সমাধান হয়ে যাবে। কোনো মাকেই যেন আসলে কোর্টে এসে ছেলের বিরুদ্ধে মামলা করতে না হয়।